আজ আপনাদের বাংলাদেশের ভেতর একটা ভিন্ন রকম অ্যাডভেঞ্চার ট্রিপের গল্প শোনাবো, যে গল্পে আপনি একদিকে পাবেন সাগর, লঞ্চ, ট্রলারে চড়ার অভিজ্ঞতা, আবার অন্যদিকে বনভূমি, তাঁবু, শিয়ালের সাথে দেখা হবার গল্প। একদম নেটওয়ার্কের বাইরে বাংলাদেশের এই অঞ্চলটি ভোলা জেলায় অবস্থিত একটি চর। গল্প যত গভীরে যাবে আপনি তত হারাতে থাকবেন চর ও চরে রাত কাটানোর গল্পের ভেতর। পুরো ভিডিওটিতে সাথে থাকবেন, কারণ কথা দিচ্ছি আজকের ভিডিওটি পুরোটা দেখলে আপনি চর, কুকরিমুকরি ও মনপুরা দ্বীপ যাবার নিয়মনীতি সহজেই বুঝে যাবেন। ভ্রমণের খরচাপাতি থেকে শুরু করে কোথায় কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, সব বিস্তারিত থাকছে আজকের এপিসোডে। আর তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। নতুন পর্ব আসলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। তো চলুন শুরু করি। গেল ঈদের দ্বিতীয় দিন 1 এপ্রিল ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে শুরু করেছিলাম আমাদের এবারের নদীপথে ভ্রমণ। যেহেতু আমরা ভোলায় যাব, তাই ঢাকা থেকে লঞ্চে যাওয়াই এই রুটের সবথেকে আরামদায়ক পথ। এই রুটে অনেকগুলো লঞ্চ আছে। আমরা এমভি ফারহান 6 নামের লঞ্চটির রাত 8টার টিকিট কাটলাম, তবে লঞ্চ ছাড়ল 8:20-এর দিকে। যদি আপনারা কেবিন নিতে চান তাহলে আগে থেকে টিকিট কেটে রাখা উত্তম। এছাড়া লঞ্চ ঘাটে গেলেই টিকিট পাওয়া যায়, তবে ছুটির দিন বা সিজনের সময় ভিড় হলে টিকিট সংকট থাকতে পারে, তাই সেভাবে হাতে সময় নিয়ে ঘাটে যাবেন। আমরা ডেকের টিকিট নিলাম 400 টাকা জন প্রতি। লঞ্চ ছাড়ার পর আশেপাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে আপনার সময় কেটে যাবে। এছাড়া লঞ্চের মধ্যেই চা, চিপস, চানাচুর মাখা, ফল প্রভৃতি দোকান পেয়ে যাবেন। তাই চা মুড়ি খেতে খেতে আড্ডাও জমে যায় এই দারুণ যাত্রায়। লঞ্চের ভেতরেই কিন্তু ক্যান্টিন থাকে, তাই আপনারা কেউ চাইলে এখানেও রাতের খাবার খেয়ে নিতে পারেন, তবে সেটা ব্যয়বহুল হতে পারে। ডেকের ছাদ থেকে নদীপথের রাতের এই দৃশ্য বর্ণনাতীত। গল্প আড্ডা গানে কেটে যায় অনেকটা রাত। সুন্দর একটা বাতাসের মধ্য দিয়ে জল কেটে কেটে আমাদের লঞ্চ এগিয়ে চলল চর ফ্যাশনের বেতুয়া ঘাটের উদ্দেশ্যে। হ্যাঁ বন্ধুরা, আমাদের প্রথম গন্তব্য ভোলা জেলার অন্তর্গত চর ফ্যাশনের বেতুয়া ঘাট। ভোরবেলায় ঘুম থেকে উঠে আমাদের চোখের সামনে উকি দিল সূর্যি মামা। সুন্দর একটা দিনের সূচনা করলাম লঞ্চে থাকা অবস্থাতেই। ছয়টা 22 নাগাদ আমাদের লঞ্চ ঘাটে থামল। এখানে আগে থেকেই 2-3টা লঞ্চ ঘাটে ভিড়ানো ছিল। আমরা ব্যাগ নিয়ে একে একে ডেক থেকে নামলাম। নেমে ঘাটের সৌন্দর্য আমাদের বিমোহিত করল। ঘাটটা অত্যন্ত সুন্দরভাবে বাঁধানো। আমার দেখা অন্যতম একটা সুন্দর ঘাট এটি। ঘাট ঘেঁষে নদীর আশেপাশের পার ঘেঁষে এটাকে একটা বিনোদন পার্কের আদলেই তৈরি করা হয়েছে। শহরের মানুষজন বিকেলবেলায় এখানে এসে সুন্দর একটা বিকেল উপভোগ করতে পারে। শিশুরাও এখানে এসে খুব মজা পায়। আর আপনি এর আশেপাশে পেয়ে যাবেন অনেক স্ট্রিট ফুড শপ। আমরাও খানিকটা সময় এখানে কাটিয়ে পরবর্তী ডেস্টিনেশনের দিকে রওনা করলাম। আমাদের এবার যেতে হবে কচ্ছপিয়া ঘাট, যেখান থেকে চর কুকরিমুকরি যাবার ট্রলার ছাড়ে। আমরা বেতুয়া ঘাট থেকে প্রথমে গেলাম চর ফ্যাশন বাজার। সেজন্য অটো ভাড়া করে নিলাম এবং শহর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বাজারে। সেখানে কিছু কাজ সেরে 400 টাকা খরচে সিএনজি রিজার্ভ করে নিলাম। এছাড়া বাস, বাইক বা অটো নিয়েও যাওয়া যায়। বাইকের ভাড়া পড়বে জনপ্রতি 200 টাকা করে, অটোতে করে গেলে পড়বে 100 থেকে 120 টাকা, আর বাসের টিকিট 50 টাকা করে। তবে বাস সরাসরি কচ্ছপিয়া ঘাটে যায় না, নেমে আবার 20 টাকা করে ঘাটে যেতে হয়। এছাড়া বাসে গেলে অনেক বেশি সময় ও ভোগান্তিও হয়, তাই আমরা সিএনজি নিয়ে যাওয়াটাই সহজ মনে করলাম। গ্রামের বাজারের সহজাত প্রকৃতি দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম।
ঘাটের কাছে সিএনজি থেকে নেমে ভাড়া মিটিয়ে আমরা প্রথমে সকালের নাস্তা করে নেবার জন্য একটা হোটেলে ঢুকলাম। খুবই সাধারণ নাস্তা, জনপ্রতি ৬০ টাকার মতো লেগেছিল। আমরা পেট পুরে খেয়ে দিয়ে ঘাটের দিকে হাঁটা দিলাম। এখানে ট্রলার পাওয়া যাবে, পাবেন স্পিডবোট ও ছোট লঞ্চও। স্পিডবোটের ভাড়া পড়বে জনপ্রতি ২০০ টাকা, লঞ্চ নেবে ৫০ টাকা, আর আমরা ৭০ টাকা দরে ট্রলারে উঠে পড়লাম। এই বাহনটা তুলনামূলকভাবে আরামদায়ক আর নিরাপদ। যাই হোক, যথাসময়ে ট্রলার ছেড়ে দিল এবং আমরা খুব সুন্দর একটা পথ ধরে এগোতে লাগলাম। শহর ছেড়ে অনেকটা দূরে বাংলাদেশের প্রত্যন্ত একটা চরের দিকে আমাদের যাত্রা। আর তাই কখনো দেখবেন সবুজ ঘেরা বাংলার মাঠঘাট, শুনতে পাবেন চরে আছড়ে পড়া পানির শব্দ, আবার কখনো দেখবেন এমন গরু মহিষের পাল। আমরা নামার জন্য রেডি হলাম চর কুকরিমুকরি ঘাটে। মাঝি খুবই সতর্কতার সাথে আমাদের ঘাটে নামিয়ে দিল। নামলেই এখানে বাইক ও অটো পেয়ে যাবেন ডাকাইত্যা ঘাটে যাবার জন্য, যেখান থেকে আমরা পৌঁছে যাব নারিকেল বাগান, যে বাগানটি অত্যন্ত বিখ্যাত। আমরা ৫০ টাকা করে বাইক ভাড়া করে এগোতে লাগলাম। এছাড়া চাইলে আপনারা অটো নিতে পারেন। এখান থেকে নামার পরের পথটা কিন্তু একটু দুর্গম, তাই মানসিক প্রস্তুতি রাখা জরুরি। কারণ এই দুর্গম পথে ১০ থেকে ১৫ মিনিট হাঁটতে হবে খুবই সাবধানে। এখানে এলে একটা বাঁশের সাঁকো পাবেন। সাঁকো পার হবার পর বনের ভেতর দিয়ে হেঁটে হেঁটে আমাদের এগোতে হবে। কখনো পিচ্ছিল, কখনো কর্দমাক্ত, কখনো ভেজা মাটির পথ পার হতে হতে আপনার মনে হতেই পারে আপনি সুন্দরবনে আছেন। পুরো এলাকা জুড়ে এমন শ্বাসমূল, গাছের শিকড় উঠে উঠে রয়েছে, যার একটা পা বেঁধে গেলে কিন্তু একদম মাটিতে পড়তে হবে। তাই খুবই সাবধানে আস্তে আস্তে এই পথটুকু পাড়ি দিতে হবে। পাখির কিচিরমিচির শুনতে শুনতে বন পার হয়ে আমরা পৌঁছে গেলাম এই ওয়াচ টাওয়ার এরিয়াটিতে। এখানে একটু বলে রাখি, গ্রামীণ ফোন ছাড়া এখানে আর কোনো মোবাইল নেটওয়ার্ক কাজ করে না। সবাই একটা পাওয়ার ব্যাংক সাথে রাখবেন। চাইলে এই সাদা বিল্ডিংটায় গিয়ে শেষবারের মতো মুঠোফোন বা অন্যান্য ডিভাইস চার্জ দিয়ে নিতে পারেন। প্রতি ডিভাইস চার্জ দিতে আপনাকে ৩০ টাকা করে গুনতে হবে। এরপর এখানে ছোট্ট একটা খালের মতো পাবেন, যেটা আপনাকে ১০ টাকা দিয়ে পার হতে হবে। তাই ঘাটে গিয়ে আপনাকে নৌকা ভাড়া করতে হবে। লোকাল ছেলেরাই এখানে মাঝির কাজ করে, তারা আপনাকে ওপারে পৌঁছে দেবে। নৌকা থেকে নেমে আবার ১০ মিনিটের একটা হাঁটার পথ রয়েছে, তাই আমরা সে পথ ধরে হাঁটতে থাকি। খুব সুন্দর মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে ক্লান্ত শরীরে অবশেষে আমরা আমাদের নারিকেল বাগানে পৌঁছাই, যেখানে নাজিম ভাই আমাদেরকে রিসিভ করে। কে এই নাজিম ভাই, তাই তো? এই পর্যন্ত পৌঁছানোর পর মোটামুটি সব দায়িত্ব থাকে এই নাজিম ভাইয়ের উপর। উনি এখানকারই ছেলে, যিনি ভ্রমণকারীদের জন্য থাকা ও খাওয়ার বন্দোবস্ত করে দেন। যারা রাতে ক্যাম্পিং করবেন তাদের জন্য তাঁবু ও দুপুর রাতের খাবার, নৌকা ট্রলারে করে ঘোরাঘুরি ইত্যাদি সব কিছু নাজিম ভাই ম্যানেজ করে থাকেন। আমি স্ক্রিনে নাজিম ভাইয়ের নাম্বারটা দিয়ে দিচ্ছি। যাবার আগে আপনারা তার সাথে যোগাযোগ করে যেতে পারেন। যাবার পরপরই দেখি নাজিম ভাই আমাদের জন্য ডাব পেরে রেখেছে। দেশের আরেক প্রান্তে পরিবার পরিজন ছেড়ে এমন আতিথেয়তা এ সময় আমাদের খুব আনন্দ দিল। আমরা যেহেতু অনেকটা পথ পাড়ি দিয়ে হেঁটে এসেছি, তাই এই পর্যায়ে আমরা ভালোই ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই এই ডাবের পানি আমাদের একটা ইনস্ট্যান্ট শক্তি দিল। আমরা সবাই একটা করে ডাব খেয়ে নিয়ে নাজিম ভাইয়ের পেছন পেছন হাঁটতে লাগলাম। হঠাৎ করে আমাদের চোখে পড়ল এক ঝাঁক শিয়াল। তারা তাদের আপন মনে দৌড়ে বেড়াচ্ছে। প্রথমে আমরা একটু ভয় পেলেও পরে বুঝলাম এরা আমাদের প্রকৃতিরই অংশ। এদের ক্ষতি করা আমাদের একদমই ঠিক না। তাই আমরা নির্ভয়ে এগোতে লাগলাম আমাদের তাঁবুর দিকে। সাগর পাড়ে এরকম একটা পরিবেশে তাঁবু টানিয়ে রাত কাটানোর অভিজ্ঞতা আপনাদের কতজনের আছে আমাকে কমেন্ট করে জানাবেন। তবে আমার জন্য এটা প্রথম অভিজ্ঞতা। তাঁবুগুলো আগে থেকেই তৈরি করা ছিল। আমাদেরকে সাথে নিয়ে যাওয়া হলো আমাদের জন্য যেই তাঁবুটা বুক করা ছিল সেটার দিকে। তাঁবুর প্যাকেজগুলো বলে দেই। আমরা ৩ জনে যে তাঁবুটাতে ছিলাম তার খরচ ছিল ৬০০ টাকা। ৬ থেকে ৭ জন থাকার মতো তাঁবুর খরচ পড়বে ১৪০০ টাকা। আর ৮ থেকে ১০ জনের জন্য যে বড় তাঁবুগুলো ভাড়া পাওয়া যায় তার খরচ ১৬০০ টাকা। এছাড়া কেউ যদি আরও অ্যাডভেঞ্চারাস হন
তাহলে বনের একদম ভেতরে তাঁবু ভাড়া করে নিতে পারেন। তার মানে আপনার দলের সাইজ বুঝে আপনি নাজিম ভাইকে বললে উনি তাঁবুর ব্যবস্থা করে দেবেন। আমাদের তাঁবুটা যেখানে পাতা হয়েছিল সেই জায়গাটা আমার খুব পছন্দ হলো। সাগর পাড়ের দূষণমুক্ত হাওয়া আর এই প্রকৃতি আমাদের সারা দিনের কষ্ট ভুলিয়ে দিল এক নিমিষেই। আমরা ব্যাগ রেখে একে একে কাপড় চোপড় বদলে পাশের টং দোকানে গিয়ে হালকা নাস্তা করে নিলাম। এবার পালা সাগরে নামার, যেটার জন্য আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। ভোলা শহর থেকে প্রায় 120 কিলোমিটার দূরে মেঘনা নদীর মোহনায় বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অবস্থিত এই চর কুকরিমুকরি ভ্রমণ প্রেমীদের জন্য অত্যন্ত আকর্ষণের স্থান হলেও প্রবেশ পথের দুর্গমতার কারণে এখানে মানুষ কমই আসে। তাই এখানে গড়ে উঠেছে বন্য প্রাণীর অভয়ারণ্য। বানর, শিয়াল, চিত্রা হরিণ, কুকুর, বনমোরগ, বনবিড়ালের পাশাপাশি এখানে রয়েছে অনেক জাতের পাখি। শীতকালে এই চরের সৌন্দর্য বহু গুণে বৃদ্ধি পায় যখন অতিথি পাখিরা এখানে মেলা বসায়। ক্যাম্পিং করার জন্য শীতকালই আদর্শ সময়। সাগর পার হওয়াতে আমরা তবুও কিছুটা বাতাস পেয়েছি, কিন্তু ঝড়ের দিন বা গরমে আসাটা ঠিক হবে না। আমরা অনেকটা সময় সাগরের পরিচ্ছন্ন পানিতে দাপাদাপি করে উঠে ফ্রেশ হয়ে নিলাম। এই মুহূর্তে ভীষণ খিদে পেয়েছে বুঝেই হয়তো নাজিম ভাই দুপুরের খাবারটা সার্ভ করে ফেললেন। তখনই খোলা আকাশের নিচে মাদুর বিছিয়ে চরের রূপ দর্শন করতে করতে আমরা এক অনাবিল আনন্দ নিয়ে দুপুরের খাবার শেষ করলাম। বিকেলটা আমরা আশেপাশের সৈকতগুলোতে কাটাবো বলেই ঠিক করেছিলাম, তাই অল্প রেস্ট নিয়ে আমরা নৌকা ভাড়া করতে চলে যাই। আগে সেই ওয়াচ টাওয়ারের কাছের ঘাটটিতে আসলেই আপনি আশেপাশে ঘুরে দেখার জন্য নৌকা পেয়ে যাবেন। আমরাও একটা নৌকা ভাড়া করে উঠে পড়লাম এবং দ্বীপকন্যা নামে খ্যাত এই চরটিকে আরও জানার আকাঙ্ক্ষায় বেরিয়ে পড়লাম। বাংলাদেশের সর্বদক্ষিণের এই দ্বীপটি সুন্দরবনের পশ্চিম প্রান্তের কাছাকাছি অবস্থিত। তাই আপনি যদি সুন্দরবন আগে গিয়ে থাকেন তাহলে এই দিকটা বারবার আপনাকে সুন্দরবনের কথা মনে করিয়ে দেবে। কেওড়া, গেওয়া ও বাদাম গাছের ঘন জঙ্গলে ভরপুর এই বনভূমির দিকে তাকালেও বারবার সুন্দরবনের ছোঁয়া পাওয়া যায়। এত দূরের একটি বিচে এসে আমরা দেখলাম এখানেও একদল মানুষ তাঁবু টানিয়েছে রাতে ক্যাম্পিং করার উদ্দেশ্যে। তাদের দেখে আমরা তাদের সাহসের তারিফ করলাম। এপাশের চরে স্থায়ী বসবাসকারী মানুষের সংখ্যা খুবই কম। অধিকাংশ এখানে জেলে, যারা দূর থেকে মাছ ধরতে আসে। সেজন্য এই চরটি এখনও অনেকটাই অবিকৃত রয়ে গেছে। এখানে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময়টা অত্যন্ত মুগ্ধ করার মতো। তবে আমরা এখানে আর বেশি সময় থাকলাম না। দিনের আলো নিভে যাবার আগেই আমরা আমাদের তাঁবুর কাছে ফিরে চললাম। সন্ধ্যা নামতেই এখানে ক্যাম্প ফায়ার শুরু হলো। আগুন জ্বালিয়ে দেওয়া হলো। মাঝে আগুন জ্বলছিল আর তাকে মধ্যমণি বানিয়ে কেউ গান গেয়ে, কেউ আড্ডা দিয়ে, কেউ নাচানাচি করে খুব মজা করে আমরা সময়টা অতিবাহিত করতে লাগলাম। এ যেন স্বপ্নে দেখা এক অভিজ্ঞতা যা আমরা বাস্তবে খুঁজে পেয়েছি। কিছুক্ষণ পরই বারবিকিউ করা শুরু হলো। আমাদের রাতের মেনুতে ছিল পরোটা আর বারবিকিউ। আমরাও সেই রান্নায় যোগ দিলাম। প্রিপারেশন শেষে আমাদেরকে আমাদের রাতের খাবার সার্ভ করা হলো। আমরা অত্যন্ত ক্ষুধা পেটে মজা করে সেই খাবার শেষ করলাম। খাবার শেষে আবার কিছুক্ষণ গান আড্ডায় চারদিক ভরে উঠল।
পরবর্তী ট্রিপে আমাদের ভ্রমণ সঙ্গী হতে হলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমাদের ফেসবুক গ্রুপ ট্রাভেল A1 এর লিঙ্কটি আমি কমেন্ট বক্সে দিয়ে দেব। গান বাজনা আড্ডা খুব বেশি দীর্ঘায়িত না করে আমরা ভোরে উঠব বলে তাড়াতাড়ি ঘুমাতে চলে গেলাম। সকালে চোখ মেলেই আমরা এত সুন্দর একটা সকাল দেখব তা আমাদের কল্পনার বাইরে ছিল। সকালে প্রথম সূর্য দেখব বলে আমরা ভোর 5টা নাগাদ ঘুম থেকে উঠে পড়ি, আর তাঁবু থেকে উঁকি মেরেই আমাদের চোখ বড় বড় হয়ে যায়। আমরা কেউ আর তাঁবুতে মন টেকাতে পারলাম না, তাই 5:30টা নাগাদ আমরা সব কিছু গুছিয়ে বিচে ভোরের সময়টা কাটাবো বলে হাঁটতে বের হয়ে পড়ি। আর আজকে আমাদের এই চরের শেষ দিন, তাই আমরা সময় নষ্ট করতে চাচ্ছিলাম না। যারা এখান থেকে মনপুরা দ্বীপ যাবেন তারা অবশ্যই এরকম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বেন, তাহলে সবটাই এনজয় করতে পারবেন ঠিকমতো। হাঁটাহাঁটি শেষ করে পর্যাপ্ত সময় হাতে নিয়েই আমরা তাঁবু থেকে ব্যাগ নিয়ে রেডি হয়ে চর কুকরিমুকরিকে বিদায় জানিয়ে রওনা দিই আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে। এবার আমরা যেখানে যাব তার নাম মনপুরা। আমরা এই ঘাট থেকে একদম সরাসরি কচ্ছপিয়া ঘাটে যাবার ট্রলার নিয়ে নিই 200 টাকা খরচে। সময় মতো ট্রলার ছেড়ে দেয় এবং আমাদের যাত্রা শুরু হয়। আগেরবারের মতোই চারপাশের দৃশ্য দেখতে দেখতে আমাদের ট্রলার এগিয়ে চলল। একটু সাবধানতার সাথে এসব ট্রলারে যাতায়াত করতে হবে, হাতে কোনো গ্যাজেট থাকলে তাও সাবধানে রাখতে হবে। একই পথ ধরে চেনা দৃশ্য দেখতে দেখতে আমরা ঘাটে চলে আসি। এখান থেকে আমাদের সিএনজি নিতে হবে। আমরা চর ফ্যাশনের সুলিশ বাজার যাব বলে 500 টাকায় একটা সিএনজি রিজার্ভ নেই। এই পাশের গ্রামীণ দৃশ্য আর সকালের ঠান্ডা আবহাওয়া আমাদের বেশ মুগ্ধ করল। বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু আমার দেশের মাটির গন্ধ আর সরলতা। ঘন ঘন নদী ভাঙন ও ঘূর্ণিঝড় প্রবণতা থাকায় এদিকে তেমন কোনো শক্ত মেরামত নেই। লোকজন বসতি খুবই কম, আর একেবারেই নিম্নবিত্ত জীবন এই দিকটার। এসব দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম সুলিশ বাজার। নেমেই আমরা আগে নাস্তা করতে চলে গেলাম একটা হোটেলে। খুবই সাদামাটা নাস্তায় শুরু করলাম দিন। মাত্র জনপ্রতি 100 টাকা খরচে পরোটা ভাজি দিয়ে নাস্তা সেরে মনপুরা যাবার লঞ্চ যেখান থেকে ছাড়বে আমরা ওই দিকটায় চলে যাই। এখানকার লঞ্চগুলো ছোট হয়ে থাকে। যেহেতু নদীপথের যাত্রা, তাই দূরত্ব কাছাকাছি হলেও জোয়ার ভাটার উপরে নদীপথের যাত্রা খানিকটা বিলম্বিত বা অনিরাপদ হতে পারে। তাই স্থানীয়দের সাথে কথা বলে যাত্রার টাইম ঠিক করে নিতে হবে। আমরাও সেভাবে আমাদের মনপুরা দ্বীপের দিকে যাত্রা শুরু করি। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সময়টা এই চরাঞ্চলে ঘোরার জন্য আদর্শ সময়। ভোলা জেলার দক্ষিণ পূর্বে মেঘনা নদীর মোহনায় প্রায় 373 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই দ্বীপ বিস্তৃত। আর একদম প্রত্যন্ত অঞ্চল বিধায় বৃষ্টি বা ঝড়ের সময়গুলোতে এই দিকটায় একদমই ট্যুর প্ল্যান করবেন না। নারকেল আর কেওড়া বাগান ছাড়িয়ে একদম মাঝ নদী দিয়ে পার হয়ে চলতে চলতে আমরা কিছুক্ষণ পর জনতা ঘাটে পৌঁছে গেলাম। তবে নামার সময়টায় আমাদের ভালোই বিপাকে পড়তে হয়েছিল। ভাটার কারণে আমাদের ছোট লঞ্চ ঘাট থেকে বেশ দূরে কর্দমাক্ত একটা জায়গায় নোঙর করল, যার কারণে আমাদের বেশ দূরে নামিয়ে দেওয়া হয়েছিল। সাবধানে একে একে নেমে পড়লাম আমরা। তবে এখানকার পথটা তেমন একটা ভালো ছিল না। নদীর পাশ কাটিয়ে কাদার মধ্য দিয়ে হেঁটে অনেকটা পথ পার করে আমাদের যেতে হলো বাজারের দিকে। বাজার থেকেই আপনারা মনপুরা যাবার জন্য অটো বা বাইক পেয়ে যাবেন। আমরা দুটো বাইক ভাড়া করি 1500 টাকা দরে এবং শুরু হয় আমাদের মনপুরার দিকে যাত্রা। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি মনপুরা, যা ভোলা থেকে প্রায় 80 কিলোমিটার দূরত্বে সাগরের বুকে অবস্থিত।
মনগাজী নামে এখানকার এক লোক একদা বাঘের আক্রমণে নিহত হন। তার নামানুসারেই এই দ্বীপের নামকরণ করা হয় মনপুরা। এই চরের নামে সিনেমা বানানো হয়েছিল, যা বেশ সমাদৃত হয়েছে। আমরা একটা হোটেল ভাড়া করি। যেহেতু আমাদের সাথে অনেকগুলো ভারী ব্যাগ আর আপাতত রাতে থাকার প্ল্যান আছে, তাই আমরা রুমটা নিয়েই নিলাম। সেখানে ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্যাগ রেখে আমরা বের হলাম মনপুরা ঘুরে দেখব বলে। আপনারা চাইলে এখানে রুম নিয়ে রাতে থেকে যেতে পারেন। 500 থেকে 1000 টাকার মধ্যে এখানে আপনারা হোটেল পেয়ে যাবেন। বের হয়ে আমরা একটা লোকাল খাবার হোটেলে ঢুকে যাই দুপুরের খাবার নিয়ে কথা বলার জন্য। যেহেতু আমাদের জন্য নতুন জায়গা, তাই আমরা ঘুরতে বের হবার আগেই খাবারটা অর্ডার করে যেতে চাচ্ছিলাম। আমরা ভাত, ডাল আর ট্যাংরা মাছ অর্ডার করে যাই। ঘুরে এসে আমরা যেহেতু এখানেই দুপুরের খাবার খাবো, তাই এখানে আগে থেকে বলে গেলে ওরা ওইভাবে তৈরি করে রাখবে। তারপর আমরা আর দেরি না করে আমাদের আশেপাশের ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে দেখার জন্য বাইক ভাড়া করে নিই। দুটো বাইক নিতে আমাদের খরচ পড়েছিল 1500 টাকার মতো। তো বাইকে করে হাজিরহাট রওনা দিই। এদিকের রাস্তা বেশ ভালো আর চারপাশে গ্রামীণ শান্ত পরিবেশ। কখনো কখনো এমন ছোট ছোট বাঁধ, সেতু, বাজার চোখে পড়বে, আর দেখা যাবে গ্রামীণ সরল জীবন। যেতে যেতে আমরা এই সাইনবোর্ডটার কাছে পৌঁছে যাই। সেখানে মনপুরা উপজেলায় আমাদের স্বাগত জানানো হচ্ছিল। তবে যেয়ে দেখি যতটা এক্সপেকটেশন নিয়ে আমরা আসলে গিয়েছিলাম তার কিছুই এই পাশটাতে নেই। স্থানীয়দের কাছ থেকে জানতে পারি ঘূর্ণিঝড়ে এই দিকটা সব কিছু ভেঙে নিয়ে গেছে। ধান ক্ষেত, বাঁধ, ব্রিজ, জঙ্গল কিছুই আর এখন নেই। একদম সাগরের বুকে জেগে থাকা এই চর প্রতিবারই ঘূর্ণিঝড়ে বেশ ক্ষতিগ্রস্ত হয়, তবুও এরা মাথা পাতে না। তাই বলা চলে এই এলাকার মানুষরা প্রাকৃতিকভাবেই বেশ সংগ্রামী। আমরা একটা ভাঙা ব্রিজ পেলাম, যার উপরে উঠেই আমরা আমাদের সময় কাটিয়ে নিলাম। এতদূর থেকে মনপুরা এসে খালি হাতে তো আর ফেরত যাওয়া যায় না, তাই আমরা আমাদের মতো করেই উপভোগ করলাম। শুয়ে বসে আড্ডা দিয়ে ছবি তুলে অনেকটা সময় এখানে পার করে আমরা আবার আগের মতো করেই বাইকে উঠে পড়ি। ততক্ষণে লাঞ্চ টাইম হয়ে গেছে, তাই আমরা আবার বাজারের দিকে রওনা করি। যেখানে আমরা দুপুরের খাবার অর্ডার করে গিয়েছিলাম, সেই হোটেলে ফেরত এসে আমরা সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নিই। এখন আমরা রওনা করব আমাদের আজকের শেষ ট্রাভেল স্পট দক্ষিণা হাওয়া সি বিচের দিকে। আগের মতো করেই পথ ধরে আমাদের বাইক আমাদের বিচের দিকে নিয়ে যেতে লাগলো। এ এক অপরূপ সৌন্দর্য, যা দেখলে যে কারো দৃষ্টি জুড়িয়ে যাবে। মেঘনা বেষ্টিত দ্বীপ উপজেলার দক্ষিণ ভাগে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ে বালু জমে গড়ে উঠেছে 1 কিলোমিটার লম্বা সমুদ্র সৈকত। এটি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সর্বদক্ষিণে রহমানপুর গ্রামে অবস্থিত। বাইকে আমাদের মূল সৈকতের কাছাকাছি পৌঁছাতে বেশি সময় লাগলো না, তবে এখানে গিয়েও আমরা চরমভাবে হতাশ হই। কক্সবাজার সমুদ্র সৈকতের মতো এই জায়গাটিতেও খুব সুন্দরভাবে বেঞ্চ পেতে সৈকত এনজয় করা যায়, এমনটাই জানতাম আমরা। আসার আগে যতটুকু জেনে এসেছিলাম তাতে সেরকমই ভিউ পাবো ভেবে এই দিকটায় আসা। ভেবেছিলাম আপনাদের সাথে খুব সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করব, কিন্তু না। ঘূর্ণিঝড়ের তাণ্ডব এই দিকটায় এতই বেশি যে এদিকে আসলে পাকাপোক্তভাবে কোনো ইমারত তৈরি বা পর্যটকদের জন্য স্থায়ী কোনো ব্যবস্থা করা সম্ভব হয়ে ওঠে না। তাও যদি আপনারা এই দিকটায় কেউ ক্যাম্পিং করতে চান, তাহলে লোকাল ভাইদের সাথে যোগাযোগ করে সেটা করা সম্ভব। আমরা গিয়ে দেখলাম সেখানে একটা গ্রুপ তাঁবু খাটিয়েছে রাতে থাকার জন্য। তবে যাবার আগে অবশ্যই ওয়েদার ফোরকাস্ট দেখে তারপরে ট্যুর প্ল্যান করবেন। আমরা এখানে বসেই সূর্যাস্তটা দেখার পরিকল্পনা করলাম। মনে আছে, আজকের দিনের সূর্যটাও আমরা এই সাগর সাক্ষী রেখেই শুরু করেছিলাম। মন ভরে সাগরের শব্দ আর দূষণমুক্ত বাতাস সাথে নিয়ে আমরা আমাদের এবারের পর্বটি এখানেই শেষ করছি। আজকের পর্বটি কেমন লাগলো তা জানার অপেক্ষায় রইলাম। সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন
আর এরপর কোন ভ্রমণ স্পট নিয়ে ভিডিও দেখতে চান তা আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন। হ্যাপি ট্রাভেলিং।